বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব ইসলাম ও আধুনিক অর্থনৈতিক মতবাদ বই এর তৃতীয় পাঠ। প্রতিক্রিয়া। কমিউনিজম স্বীয় আদর্শের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য যত বড় আকারে যত বড় অত্যাচার ও জুলুমের অনুষ্ঠান করেছে এবং এ সাফল্য দুনিয়ার প্রত্যেকটি দেশে শ্রেণী সংগ্রামের জ্বলন্ত অগ্নিশিখায় যে তেল সেচন করেছে, তাতে সকল অকমিউনিস্ট দেশের চিন্তাবিদগণ নূতন চিন্তায় উদ্বুদ্ধ হতে বাধ্য হয়েছেন। অবাধ অর্থব্যবস্থায় নিয়ম-নীতির সংশোধন করে শ্রমজীবীদের অভাব-অভিযোগ দূরীভূত করা এবং তাদের দেশকে কমিউনিস্ট বিপ্লবের বিপদ থেকে মুক্ত করার পন্থা উদ্ভাবনে তারা আত্মনিয়োগ করেছেন। যদিও অবাধ অর্থব্যবস্থার ভিতরকার যাবতীয় দোষ-ত্রুটি নির্দেশ করা হচ্ছিল, সবসময়ই তার সমালোচনা ও দোষ-ত্রুটি আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা কায়েম হওয়ার সময়ই সুস্পষ্ট ও প্রকট হয়ে উঠেছিল। সবসময়ই তার সমালোচনা ও দোষ-ত্রুটি নির্দেশ করা হচ্ছিল, তার বাহ্যিক, স্থূল ও আংশিক সংশোধনও কিছু না কিছু হচ্ছিল। কিন্তু পরিবর্তন ও সংশোধনের প্রয়োজনীয়তা প্রকৃতপক্ষে রুশীয় কমিউনিজমের কর্মতৎপরতা, প্রভাব ও ফলাফল প্রত্যক্ষ করার পরই অনুভূত হয়েছিল। এ প্রতিক্রিয়া পুঁজিবাদী ব্যবস্থার দুটি বড় বড় এলাকায় দুটি পরস্পর বিপরীত রূপ পরিগ্রহ করে। প্রথম মহাযুদ্ধের করালো আঘাত যেসব জাতির গোটা জীবন গ্রন্থিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, কমিউনিজমের সংক্ষিপ্ত শ্রেণী সংগ্রামে যাদের চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাওয়ার বিপদ ঘনীভূত হয়েছিল এবং যেসব দেশে গণতন্ত্র সুদৃঢ়ভাবে শিকড় গেড়ে বসতে পারেনি, সেসব দেশে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের জন্ম হয়। আর যেসব জাতির মধ্যে গণতন্ত্র সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল এবং যুদ্ধ যাদের জীবন ব্যবস্থায় বিশেষ কোনো বিপর্যয় সৃষ্টি করতে পারেনি, তারা নিজেদের প্রাচীন উদার উন্মুক্ত গণতান্ত্রিক পুঁজিবাদকে তার আদর্শিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত রেখে শুধু তার অবাধ ও শর্তহীনতায় এমন কিছু সংশোধন সম্পন্ন করার চেষ্টা করেছে, যার ফলে তার ক্ষতির সম্ভাবনা দূর হয়ে গেছে। ফ্যাসিবাদ ও নাৎসিবাদ। কমিউনিস্টগণ সাধারণত ইতালীয় ফ্যাসিবাদ ও জার্মানির নাৎসিবাদ আন্দোলনকে পুঁজিবাদীদের প্রতিক্রিয়া বলে দোষারোপ করতে চেষ্টা করে। তারা এ অভিযোগ তুলেছে যে বুর্জোয়া পুঁজিবাদীগণ সংগ্রামে হেরে যাওয়ার আশঙ্কা বোধ করে হিটলার ও মুসোলিনিকে দাঁড় করিয়েছিল। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে এরা বিশেষ কোনো শ্রেণীর বিশেষ কোনো স্বার্থের অসৎ উদ্দেশ্য সম্পন্ন এজেন্ট ছিল না। তারাও মার্কস ও লেনিনেরই মতো এক বিশেষ আদর্শের ধারক ছিল। তাদেরই মতো নিষ্ঠাবান, মেধাসম্পন্ন এবং তাদেরই মতো বাঁকা বুদ্ধির লোক ছিল। তারা দেখল, একদিকে যুদ্ধের মর্মান্তিক ও সর্বগ্রাসী আঘাত তাদের জাতিকে এতদূর পর্যদস্ত করে দিয়েছে যে কয়েক শত বছরের যাবতীয় গৌরব ও মর্যাদা ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে। অপরদিকে অবাধ অর্থব্যবস্থার আভ্যন্তরীণ দোষ-ত্রুটি এবং কমিউনিজমের বাহ্যিক চাকচিক্য জাতির বিভিন্ন মতের লোকদেরকে পারস্পরিক কঠিন রক্তক্ষয়ী যুদ্ধ ও মারাত্মক দ্বন্দ্বে নিমজ্জিত করে দিতে উদ্যত হয়েছে। এ কারণে তারা শ্রেণী স্বার্থের অন্তর্নিহিত দ্বন্দ্ব খতম করে স্বীয় জাতীয় ঐক্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কার্যকরী পন্থা উদ্ভাবনে আত্মনিয়োগ করে। সেই সাথে নিজ নিজ জাতির অর্থনৈতিক, তামাদ্দনিক ও রাজনৈতিক শক্তিকে দৃঢ় করে তার শ্রেষ্ঠত্ব প্রাধান্য নূতনভাবে স্থাপন করার চেষ্টায় লেগে যায়। কিন্তু তারা এবং তাদের সমর্থক ও অনুসারীগণ সকলেই পাশ্চাত্য মানুষের ঐতিহাসিক দোষ-ত্রুটি ও দুর্বলতারই উত্তরাধিকারী হয়েছিল। পরবর্তী চিন্তাবিদ ও নেতৃবৃন্দের ন্যায় তারাও কয়েকটি সত্য ও শাশ্বত নীতিকে গ্রহণ করে এবং তার সাথে মিশ্রিত করে কতকগুলো অত্যন্ত বাড়াবাড়িমূলক চিন্তা ও নীতি। কয়েকটি সত্য নীতি বাতিল করে দিয়ে তদস্থলে সংযোজিত করে কয়েকটি ভ্রান্ত নির্বুদ্ধিতা। এভাবে গোঁজামিল দিয়ে তারা এক সাম্যহীন জীবন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। তাদের গোঁজামিল দ্বারা রচিত জীবন ব্যবস্থায় ভালো ও মন্দ, ভুল ও বিশুদ্ধ নীতির সংমিশ্রণ হয়েছিল কোন হারে ও কি নিয়মে এবং তার লাভ ও ক্ষতির বিয়োগফল কি দাঁড়িয়েছে তা যাচাই করে দেখা যেতে পারে। যদিও দ্বিতীয় মহাযুদ্ধে পরাজয় বরণ করে এ উভয় জোর ভাই বাহ্য দৃষ্টিতে নতি স্বীকার করেছে, কিন্তু এদের প্রচারিত উদ্ভাবনী পরিবর্তিত নাম ও বেশ ধারণ করে বিভিন্ন দেশে এখনো বর্তমান রয়েছে। আমাদের নিজেদের দেশও এসব বিপদের ঊর্ধ্বে এবং তা থেকে মুক্ত নয়।
এজন্য ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে ভালো দিক এবং মন্দ অংশ চিহ্নিতকরণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ প্রয়োজন বর্তমানেও ঠিক ততখানি তীব্র যতখানি ছিল যুদ্ধের পূর্বে। ভালো এবং কল্যাণকর কাজ। কমিউনিস্টদের দাবি এই যে সমাজ ও জাতির জমিদার, পুঁজিদার শ্রেণী এবং শ্রমজীবী শ্রেণীর মধ্যে পারস্পরিক ঘৃণা, শত্রুতা, যুদ্ধই হচ্ছে প্রকৃত ও স্বভাবসম্মত সম্পর্ক। কিন্তু ফ্যাসিবাদী ও নাৎসিবাদীরা এর প্রতিবাদ করে। তাদের এ প্রতিবাদ অত্যন্ত সত্য। তাদের মতে আসল জিনিস শ্রেণী নয়, সমাজ ও জাতি হচ্ছে প্রকৃত ও মূল। এর বিভিন্ন অংশ ও অঙ্গ সমষ্টি ও সমগ্রের জন্য বিভিন্ন প্রকারের কল্যাণমূলক কাজ সম্পন্ন করে। ফ্যাসিস্ট ও নাৎসিদের এ ধারণার সত্যতা অনস্বীকার্য। বস্তুত সমাজ ও জাতি এবং শ্রমজীবীদের মধ্যে প্রকৃত সম্পর্ক শত্রুতা ও যুদ্ধদ্বন্দ্বের নয়, বরং আনুকূল্য, সহযোগিতা ও পারস্পরিক কর্মের সম্পর্কই তাদের মধ্যে বিদ্যমান। তাদের দায়িত্ব হচ্ছে সকলের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন করা এবং সামগ্রিক ও জাতীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি করে জাতীয় শক্তি ও সম্পদ বৃদ্ধি করা। এ আনুকূল্য ও পারস্পরিক সাহায্য সহযোগিতার কোনো অভাব, অসম্পূর্ণতা কিংবা ব্যতিক্রম পরিলক্ষিত হলে তা দূর করা বাঞ্ছনীয়। দ্বন্দ্ব ও মতবিরোধ দেখা দিলে তা দূরীভূত করা আবশ্যক। তাকে বৃদ্ধি পাবার সুযোগ দেয়া এবং একই সমাজের বিভিন্ন অংশের পরস্পরের ধ্বংস ও উৎপাদনে উদ্যত হওয়া কিছুমাত্র বাঞ্ছনীয় নয়। কমিউনিস্টদের দাবি এই যে সামগ্রিক স্বার্থের খাতিরে ব্যক্তিগত মালিকানা ও ব্যক্তিগত মুনাফা সন্ধান মূলতই ক্ষতিকারক, তা বিলীন হয়ে যাওয়াই বাঞ্ছনীয়। ফ্যাসিস্ট ও নাৎসিবাদীগণ এ মতকেও বাতিল প্রমাণ করেছে। তাদের এ ধারণা খুবই সত্য যে এ দুটি জিনিস স্বয়ং সামগ্রিক স্বার্থের পক্ষেই কল্যাণকর ও একান্ত জরুরি। তবে সেই জন্য শর্ত এই যে অবাধ অর্থব্যবস্থার ন্যায় তা যেন সীমাহীন না হয়, বরং তার কিছুটা সীমা নির্ধারণ করে দেয়া কর্তব্য। তারা বলেছে, স্বীয় মুনাফা স্বার্থ লাভের জন্য চেষ্টা ও সাধনা করার অধিকার প্রত্যেক ব্যক্তিরই রয়েছে, কিন্তু এ অধিকার সামগ্রিক স্বার্থের অধীন এবং তার আনুকূল্যে ব্যবহৃত হওয়া আবশ্যক, এর বিপরীত নয়। কেন্দ্রীয় অর্থব্যবস্থা, হাই ফাইন্যান্স, খনিজ দ্রব্য, জাহাজ নির্মাণ ও পরিচালনা, যুদ্ধ সরঞ্জাম, শিল্প এবং এ ধরনের অন্যান্য বড় বড় কারবার, বিগ বিজনেস, ব্যক্তিগত মালিকানার অধীন থাকা উচিত নয়। যেসব ইজারা ও একচেটিয়া ব্যবসায়ে সামগ্রিক স্বার্থকে ব্যক্তি স্বার্থের উপর কোরবানি করা হয়, তা অনতিবিলম্বে খতম হওয়া দরকার। ব্যবসায়ের ক্ষেত্র থেকে ফটকাবাজারি নিশ্চিতরূপে উৎখাত করতে হবে। ঋণদান ও ঋণ আদায়ের ব্যবস্থার সুদকে সম্পূর্ণ খতম করতে হবে। টিকা ১। যদিও এরা সুদকে কার্যত বন্ধ করতে পারেনি, স্বয়ং রাষ্ট্রই ঋণ নিয়ে সুদ দিয়েছে, কিন্তু নাৎসি ও ফ্যাসিস্ট উভয়ই সুদকে অন্যায় মনে করত এবং তা বন্ধ করার পক্ষপাতী ছিল। ব্যবসা বাণিজ্যকে এমন কতগুলো নিয়ম কানুনে সুসংবদ্ধ করতে হবে যা তার সাথে সংশ্লিষ্ট সকল লোকের স্বার্থের সাথে সামঞ্জস্যশীল হবে। কেবল একটি শ্রেণীর লোকদেরই স্বার্থের অনুকূল হবে না। এরপর একজন কারখানা মালিক পণ্যদ্রব্যের মূল্য ঠিকভাবে নির্ধারণ করে উত্তম পণ্য উৎপাদন করে মজুর শ্রমিককে সচ্ছল ও সন্তুষ্ট রাখতে পারে, নিজের শিল্পের উন্নতি বিধানের জন্য চেষ্টিত থাকে এবং নিজের এসব কাজের বিনিময়ে সঙ্গতি সীমার মধ্যে থেকে মুনাফা গ্রহণ করে, তবে সে এমন কি অপরাধ করে যে শুধুই তাকে জাতীয় সমাজের শত্রু মনে করতে হবে? সরকার কেবল পুলিশ ও আদালতের দায়িত্ব পালন করবে, অর্থনৈতিক ব্যাপারে ও জীবনে ব্যাপক কাজ কারবারের প্রতি কোনোই দৃষ্টি ও লক্ষ্য দিবে না। তাদের এ উদার ও নিরপেক্ষ মতকেও অতি সঙ্গতভাবেই প্রত্যাহার করেছে। তারা বলেছে, জাতীয় পর্যায়ের অর্থনীতিতে বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য বিধান, আনুকূল্য ও সহযোগিতা স্থাপন করা এবং দ্বন্দ্ব ও সংগ্রামের কারণসমূহ দূর করা জাতীয় রাষ্ট্রের ঐকান্তিক কর্তব্যের অন্তর্ভুক্ত। তারা একদিকে ধর্মঘট এবং অপরদিকে উৎপাদনের উপায় পন্থা ও শক্তি ব্যবহার করার চেষ্টা করেছে। টিকা ২। ১৯৩৩ সনে নাৎসি পার্টি যখন ক্ষমতাসীন হয়, তখন জার্মানিতে প্রায় ৮ লক্ষ লোক বেকার ও রোজগারহীন ছিল।
কিন্তু কয়েক বছরের মধ্যে অবস্থার পরিবর্তন হয় ও কর্মী লোকের অভাব পরিলক্ষিত হয়। কারখানা লকআউট ঘোষণা করা আইনত নিষিদ্ধ করে দিয়েছে। মালিক ও কর্মচারীদের মিলন পরিষদ গঠন করেছে। তাদের মধ্যে অধিকার ও দায়িত্বকে ইনসাফ সহকারে নির্দিষ্ট করার চেষ্টা করেছে এবং ঝগড়া বিবাদ মীমাংসা করার জন্য পারস্পরিক কথাবার্তা চালানো, পঞ্চায়েত নিযুক্ত করা এবং শেষ পর্যায়ে বিচার বিভাগীয় ফয়সালা দানের এক সুনিয়মিত ব্যবস্থা কায়েম করেছে। পুঁজিবাদী ব্যবস্থায় বেকার, পঙ্গু ও অক্ষম লোকদের কোনো দায়িত্বই গ্রহণ করা হয় না, কিন্তু ফ্যাসিস্ট ও নাৎসিবাদে পুঁজিবাদের এ ত্রুটি দূর করার চেষ্টা করা হয়েছে। উভয় উপায় উপার্জনহীন লোকদেরকে নিরাশ্রয় থাকতে দেয়া যে মারাত্মক ক্ষতি সাধিত হতে পারে, নাৎসি ও ফ্যাসিস্টগণ তা অনুভব করতে পেরেছে এবং ব্যাপক ভিত্তিতে সোশ্যাল ইন্স্যুরেন্স, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করেছে। এতে রোগ, বার্ধক্য, বেকারত্ব ও দুর্ঘটনার সময় কর্মচারীদের দান করা সম্ভব হয়েছে। উপরন্তু তারা প্রসূতি, শিশুদের রক্ষণাবেক্ষণ, শিশু কল্যাণ, পঙ্গু ও অক্ষমদের দেখাশোনা, যুদ্ধকালীন অঙ্গহীনদের সাহায্য, উত্তরাধিকারীহীন বৃদ্ধদের দেখাশোনা এবং এ ধরনের অন্যান্য কল্যাণমূলক কাজের জন্য বিরাট প্রতিষ্ঠান কায়েম করেছে। যুদ্ধের পূর্বে জার্মানিতে এ ধরনের যেসব প্রতিষ্ঠান কাজ করত তা প্রায় 50 লক্ষ লোকের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছিল। পুঁজিবাদে সমস্ত অর্থনৈতিক কাজ-কারবার কোনো পরিকল্পনা, চিন্তা-ভাবনা ও সামঞ্জস্য বিধান ছাড়াই চলে থাকে। ফলে অর্থনৈতিক উপাদান পূর্ণ মাত্রায় ব্যবহৃত হতে পারে না, যা ও যতটুকু ব্যবহৃত হয় তাতে ভারসাম্য রক্ষিত হয় না। ফ্যাসিস্ট ও নাৎসিবাদীগণ অবাধ অর্থনীতির এ দোষ দূর করার দিকে পূর্ণ লক্ষ্য আরোপ করেছে। এ উদ্দেশ্যে তারা জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা, সংগঠন, সামঞ্জস্য বিধানের কোঅর্ডিনেশন কাজ রাষ্ট্র তথা সরকার কর্তৃক করে নিয়েছে। অর্থনৈতিক জীবনের সমগ্র বিভাগের জন্যই বিশেষ পরিষদ গঠন করেছে এবং একটি সুসংগঠিত, সুসংঘবদ্ধ নিয়মে ও পদ্ধতিতে এভাবে উৎপাদন পরিমাণ আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করে দেয় এবং বিভিন্ন বিভাগের মধ্যে সামঞ্জস্যপূর্ণ অগ্রগতি সূচিত হয়। নির্বুদ্ধিতা ও ক্ষতি। ফ্যাসিবাদ ও নাৎসিবাদের কল্যাণকর দিক সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু এ কল্যাণ লাভ করার জন্য ইতালি ও জার্মানি কত বড় এবং কি মূল্য আদায় করেছে তাও যাচাই করে দেখা আবশ্যক। নাৎসি ও ফ্যাসিস্ট দল শ্রেণীবিদ্বেষের মারাত্মক প্রভাব প্রতিরোধের উদ্দেশ্যে জাতি পূজার ঝাঁঝালো মদ, বংশগৌরব ও অহংকারের মাতলামি, অপর জাতিসমূহের বিরুদ্ধে ঘৃণা, হিংসা, ক্রোধ ও আক্রোশের উত্তেজনা এবং বিশ্বজয় ও রাষ্ট্র দখল করার আবেগ উচ্ছ্বাস দানের ব্যবস্থা করেছিল। কিন্তু এ ধরনের কাজের ফল কখনো কোনো জাতির পক্ষে কল্যাণকর হয়নি। জাতির সঠিক উত্থান ও লালন হতে পারে একমাত্র গঠনমূলক নৈতিকতা ও বিশুদ্ধ পবিত্র জীবন লক্ষ্যের ভিত্তিতে। যে নেতা এ পন্থার পরিবর্তে ঘৃণা, বিপদের ঝুঁকি ও উত্তেজনা সৃষ্টিকেই জাতি গঠন, উন্নয়ন ও শক্তিশালীকরণের উপায় হিসেবে গ্রহণ করে, সে নিজ জাতির মেজাজ ও প্রকৃতিকেই নষ্ট করে ফেলে। আর এ উপায়ে উত্থিত ও গঠিত জাতি একদিন না একদিন সর্বাত্মক আঘাত খেতে বাধ্য হবে, তাতে এক বিন্দু সন্দেহ থাকতে পারে না। তারা নিজ নিজ জাতির কল্যাণ বিধানের উদ্দেশ্যে অর্থনৈতিক ও তামাদ্দনিক সংশোধন সংস্কারের যে কর্মসূচি রচনা করেছে তাকে সহজ, সোজা ও যুক্তিসঙ্গতভাবে কার্যকারী করার পরিবর্তে সম্পূর্ণ অর্থহীন ও অন্তঃসারশূন্য এক সমাজ ও রাষ্ট্র দর্শন রচনা করেছে। তাতে অসংখ্য বাড়াবাড়ি, চাতুর্য ও বাস্তব নির্বুদ্ধিতা এবং আহাম্মকি পঞ্জীভূত হয়ে রয়েছে। এজন্য তারা প্রথম সূত্র রচনা করেছে, সমাজসূত্রের ব্যক্তির প্রতিষ্ঠা, অন্যথায় ব্যক্তির কোনো মূল্য নেই। অতঃপর সামনে অগ্রসর হয়ে বলেছে, সমাজসূত্রে যে ব্যক্তি গ্রথিত নয় কিংবা এ সূত্রেই স্থায়িত্ব বিধান ও কার্যকারিতায় যে প্রতিবন্ধক, তার কিছু না থাকা ও না হওয়াই বাঞ্ছনীয়। এরপর যুক্তির প্রাসাদ রচনা করে বলেছে, সমাজসূত্রের প্রকৃত কার্যকারিতা ও প্রকাশ জাতীয় রাষ্ট্রের মাধ্যমেই সম্ভব এবং জাতীয় রাষ্ট্র সংগঠন, পরিচালন ও দৃঢ়তা বিধান একান্তভাবে নির্ভরশীল হচ্ছে সেই পার্টির উপর, যে এ জাতীয় ঐক্য ও উন্নতিমূলক কার্যসূচিকে নিজস্ব প্রোগ্রাম হিসেবে নিয়ে দাঁড়িয়েছে। কাজেই জার্মানি হও তো নাজি দলে আসো এবং ইতালিয়ান হও তো ফ্যাসিস্ট হও। এভাবে জাতি ও রাষ্ট্র এবং সরকার ও শাসক
পার্টিকে সর্বতোভাবে এক ও অভিন্ন জিনিস বানিয়ে দেয়া হয়েছে। যে ব্যক্তি ক্ষমতাসীন দলের সাথে কোনো ব্যাপারে মতবিরোধ করার সাহস করেছে, তাকেই জাতি ও জাতীয় রাষ্ট্রের দুশমন বলে ঘোষণা করা হয়েছে। সমালোচনা, তর্ক-বিতর্ক ও স্বাধীনভাবে মত প্রকাশকে এক ভয়ংকর জিনিস করে দেয়া হয়েছে। একটি দল ভিন্ন সমগ্র দেশে অপর কোনো দলকে জীবিত থাকতে দেয়া হয়নি। নির্বাচনকে একটি প্রহসন, এক অর্থহীন খেলায় পরিণত করা হয়েছে। জাতীয় মন মগজকে সম্পূর্ণরূপে ও সামগ্রিকভাবে গ্রাস করার উদ্দেশ্যে পুলিশ বাহিনী, রেডিও, শিক্ষালয়, শিল্পকলা, সাহিত্য ও থিয়েটার প্রভৃতিকে সর্বাত্মকভাবে সরকার করায়ত্ত করে নিয়েছে, যেন জাতির কর্ণকুহরে একটি মাত্র আওয়াজ ছাড়া দ্বিতীয় কোনো আওয়াজ আদৌ পৌঁছাতে না পারে। শুধু এটাই নয়, ক্ষমতাসীন দলের মতামত ভিন্ন অন্য কোনো মতামত লোকদের মগজে জাগ্রতই হতে না পারে, এবং কোনো বেয়াড়া মগজের জাতির খোদাকুলের চিন্তা ও মতের বিপরীত কোনো চিন্তা জাগ্রত হলে তা হয় তার মগজেই লুপ্ত হয়ে থাকবে, নচেৎ তার মগজ সহ গোটা মস্তকটাকেই মাটিতে দাফন করে দেওয়া হবে। এর পূর্ণাঙ্গ ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। তারা বাহ্যত এক বড়ই বুদ্ধিসম্মত মতাদর্শ রচনা করে নিয়েছে। মতাদর্শটি এই যে, সামাজিক ও জাতীয় জীবনে কোনো কেন্দ্রীয় পরিকল্পনা রচিত না হলে বিশৃঙ্খলা, বিশিষ্টতা ও পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং মোটামুটিভাবে শক্তি, সামর্থ্য ও উপাদানের ব্যাপকভাবে অপচয় হয়। কাজেই গোটা জাতীয় জীবনকেই সুসংঘবদ্ধ হতে হবে এবং এককেন্দ্রিক সরকারের অধীন এক কেন্দ্রীয় শক্তির নির্ধারিত পরিকল্পনা ও কার্যসূচি অনুযায়ী সমগ্র দেশবাসীকেই একটি যন্ত্রের বিভিন্ন অংশের ন্যায় যথানিয়মে কাজ করে যেতে হবে। তাদের মতে উৎপাদন, উন্নয়ন ও সচ্ছলতা বিধানের কর্মতৎপরতাকে খুব দ্রুততর গতিতে সামনে অগ্রসর করে নেয়ার এটাই হচ্ছে উপায়। এ মতাদর্শ অনুযায়ী তারা সমগ্র দেশের লোকদের জীবনের অর্থনৈতিক, তামাদ্দনিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক সকল দিক ও বিভাগকেই একটি নিয়মতন্ত্রের দুশ্ছেদ্য বাঁধনে বেঁধে দিয়েছে। সকলকে ও সব কিছুকেই একটি ধরাবাঁধা নিয়মে পরিচালিত করতে শুরু করেছে। তাদের জীবন পদ্ধতিতে সবকিছুই নির্দিষ্ট ও সংঘবদ্ধ ছিল। প্রত্যেক প্রতিষ্ঠানের কাজ নির্দিষ্ট, মজুরি নির্দিষ্ট, মূল্য, অধিকার ও কর্তব্য নির্দিষ্ট, শক্তি ও যোগ্যতার ব্যবহার পদ্ধতি নির্দিষ্ট, পুঁজি, উপাদানের ব্যবহার ক্ষেত্র নির্দিষ্ট, এমনকি চিন্তা ও কল্পনা, গবেষণা এবং অভ্যন্তরীণ ভাবধারা ও প্রবণতার প্রকাশপথ পর্যন্ত সেখানে নির্দিষ্ট। আর এ সবকিছুর জন্য সেখানে কয়েক বছরকালের বিস্তারিত কার্যসূচি পর্যন্ত নির্দিষ্ট। এখন যারা কেবলমাত্র জাতির খাতিরে এত কষ্ট ভোগ করে এবং এত মস্তিষ্ক খাটিয়ে সমগ্র জাতীয় জীবনের জন্য এত বড় একটি পরিকল্পনা রচনা করেছে, তারা কোনো ব্যক্তির সমালোচনা করা ও সমালোচনার দ্বারা সাধারণ লোকদের মন মগজ খারাপ করাকে কিরূপে বরদাস্ত করতে পারে? যেসব কর্মচারীর নির্দিষ্ট কাজে আত্মনিয়োগ করা উচিত, তাদেরকে উল্টো তর্কে জড়িত করা এবং এ অপরিসীম শ্রম মেহনত দ্বারা রচিত পরিকল্পনা সম্পর্কে জনগণের আস্থা ও নির্ভরতার ভাবকে খতম করে দেয়া কি করে সহ্য করা যেতে পারে? অতএব এ পরিকল্পনাবদ্ধ জীবনের অন্তর্নিহিত প্রবণতার দাবিতেই সমালোচনা ও মত প্রকাশ করার অবাধ সুযোগ সহ্য করার জন্য তারা বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। বরং তাদের প্রবল দাবি এই ছিল যে, কারো মত প্রকাশ করতে হলে কর্তাদের নির্ধারিত কার্যসূচির অনুকূলে ও সমর্থনে করতে হবে, অন্যথায় প্রত্যেকেই নিজের মুখ বন্ধ রাখতে হবে। অর্থাৎ পরিকল্পনা করা হলে মুখ বন্ধ করতে হবে, সেই সাথে চিন্তা কল্পনার কাজকে অবশ্যই বন্ধ রাখতে হবে। মতবিরোধ করার পথ বন্ধ, তর্ক বিতর্ক বন্ধ, সমালোচনা বন্ধ, জিজ্ঞাসাবাদ ও যাচাই হিসাব করা বন্ধ। এক কথায় কয়েকজন লোকের মস্তিষ্ক ছাড়া সমগ্র জাতির চিন্তা ভাবনা চূড়ান্তভাবে বন্ধ ও নিষ্ক্রিয় থাকতে হবে। এখানে আবার সেই প্রথমকার প্রশ্নই জাগ্রত হয়, নাৎসি ও ফ্যাসিস্ট মতবাদ যা কিছু দেয়, এ অসামান্য মূল্যের বিনিময়ে তা কি গ্রহণ করার যোগ্য? সমগ্র জাতির মধ্যে শুধু কয়েকজন লোক মানুষ, আর অবশিষ্ট সকলেই হবে জানোয়ারের শামিল এবং হবে এক নিষ্প্রাণ যন্ত্রের অংশ মাত্র। এ মূল্য আদায় করলে সেখানে প্রয়োজনীয় খাদ্য লাভের নিরাপত্তা লাভ হতে পারে, অন্যথায় নয়। পুঁজিবাদী ব্যবস্থার আভ্যন্তরীণ সংস্কার ও সংশোধন।
যেসব দেশে উদার নৈতিক গণতন্ত্রের শিকড় সুদৃঢ়ভাবে প্রথিত ছিল, যেসব দেশের লোক পুঁজিবাদী ব্যবস্থাকে তার মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত রেখে তাতে কোন ধরনের সংশোধন ও সংস্কার কার্যকরী করেছে এবং তার ফলাফলই বা কি হয়েছে, বর্তমান পর্যায়ে আমরা তারই আলোচনা করব। পূর্বেই ইঙ্গিত করা হয়েছে, অষ্টাদশ শতকে বুর্জোয়া শ্রেণী একদিকে নিজেদের অর্থনৈতিক স্বার্থ সুবিধার খাতিরে অবাধ অর্থনীতি উপস্থাপিত করছিল, আর অপরদিকে এ বুর্জোয়া শ্রেণী রাজনৈতিক স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে গণতন্ত্র, সাম্য ও সম অধিকার এবং জনগণের সার্বভৌমত্বের স্লোগানে আকাশ বাতাস মথিত করছিল। মত প্রকাশ করার স্বাধীনতা, চিন্তা ও গবেষণার স্বাধীনতা, লেখা ও বলার বা বক্তৃতার স্বাধীনতা এবং সভা সম্মেলন ও সংগঠনের স্বাধীনতার অধিকার দাবি করছিল। এমনকি তারা অত্যন্ত জোরালো ভাষায় একথা বলে বেড়াচ্ছিল যে দুঃসহনীয় নির্যাতন, নিষ্পেষণ ও বল প্রয়োগের জবাবে জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। প্রথমত, তারা যখন এসব মতামত প্রকাশ করছিল, তখন তারা কেবল রাজবংশ, ভূস্বামী ও গির্জার পাদ্রী পুরোহিতদের সামনে রেখেই এসব কথা বলতো। এদেরকে চোখের সামনে তারা দেখতে পেত, আর তাদের বিরুদ্ধে দেখতে পেত কেবল নিজেদেরকে। এ কারণে তারা যে অবাধ ব্যক্তিতন্ত্রের উপর অর্থব্যবস্থা এবং যে গণতন্ত্র ও তামাদ্দনিক সাম্যের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল, তা যে তা যে কোনো সময়ে পরস্পরের বিপরীত হবে ও উভয়ে কঠিন সংঘর্ষে লিপ্ত হবে, তা অনুভব ও ধারণা পর্যন্ত করতে পারেনি। তাদের চেষ্টা সাধনার ফলে বিভিন্ন দেশে যখন নবতর গণতন্ত্র বাস্তবায়িত হতে শুরু করলো এবং ভূমি মালিকদের থেকে শুরু করে ব্যবসায়ী, কারখানাদার ও মহাজনী কারবারকারী লোকদের পর্যন্ত ভোটাধিকার বিস্তার লাভ করলো, তখন তা থেকে শ্রমিক, মজুর, কৃষক জনতাকে বঞ্চিত করা কোনো যুক্তিতেই আর সম্ভব রইল না। কিন্তু তবুও বুর্জোয়া গোষ্ঠী তাদেরকে বঞ্চিত করতেই চেষ্টা করতে লাগলো। ফলে তাদের নিজেদেরই অপকৌশল তাদেরই বিরুদ্ধে কাজ করতে শুরু করলো। শেষ পর্যন্ত ক্রমশ আপামর জনগণের ভোটাধিকার স্বীকার করে নিতে তারা বাধ্য হলো। যেমন করে কিছুকাল পূর্বে ভূমি মালিকগণ স্বয়ং তাদেরই ভোটাধিকার মেনে নিতে বাধ্য হয়েছিল। অতঃপর এমন কোনো যুক্তি আর খুঁজে পাওয়া গেল না যার ভিত্তিতে এ কথাকে যুক্তিসঙ্গত মনে করা যেতে পারে যে মালিকগণ তো নিজেদের সংগঠন করতে পারবে, কিন্তু শ্রমিকদের পক্ষে কোনো সংগঠন করা সঙ্গত নয়, কিংবা মালিকগণ তো নিজেদের শর্ত ও রীতিনীতি সম্মিলিত শক্তির সাহায্যে মজুরদের উপর আরোপ করবে, কিন্তু শ্রমজীবীগণ নিজেদের দলীয় শক্তির সাহায্যে নিজেদের শর্ত ও দাবি দেওয়া স্বীকার করার অধিকার পাবে না। এটা সবই অসঙ্গত ও অমূলক প্রমাণিত হলো। এভাবে ধীরে ধীরে স্বীকার করে নেওয়া হয় যে মজুর ও কর্মচারীদের নিজস্ব সমিতি গঠন করা একাকী নয়, দলীয় শক্তির সাহায্যে মজুরি, বেতন ও অন্যান্য শর্ত সম্পর্কে কথাবার্তা চালাবার, নিজেদের অভাব অভিযোগ সমূহ পরিপূরণ করার জন্য ধর্মঘটের হাতিয়ার প্রয়োগ করার এবং ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করার জন্য মতবিরোধ গড়ে তোলার পূর্ণ অধিকার রয়েছে। রাষ্ট্রের কাজ শুধু ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ, জাতীয় রাষ্ট্রের ইতিবাচক কর্তব্য ও দায়িত্ব কিছুই নেই। এ ধরনের প্রাচীন রাজনৈতিক মতামত ঊনবিংশ শতক শেষ হওয়ার সাথে সাথে অপসৃত হয়ে যায়। তদস্থলে গণ অধিকার ও গণতন্ত্র সম্পর্কে নূতন মত দানা বেঁধে উঠতে থাকে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেশবাসীর সম্মিলিত অভিমতেরই বহিঃপ্রকাশ। জনগণ নিজেদেরই রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রের রূপে রূপায়িত করে, রাষ্ট্রভুক্তিতে কেন্দ্রীভূত ও সুসংঘবদ্ধ করে নেয়। তাহলে গণতান্ত্রিক সরকারের কর্মক্ষেত্রকে জুরিসডিকশন পূর্বতন রাজতান্ত্রিক সরকারসমূহের মতো এখনো সীমাবদ্ধ করে রাখার জন্যই প্রচেষ্টা চালাতে হবে কেন? গণতান্ত্রিক সরকারের কর্তব্য কেবল নেতিবাচকই হওয়া উচিত নয়, ইতিবাচকভাবে সামগ্রিক স্বার্থের জন্য কাজ করাই তার দায়িত্ব হওয়া বাঞ্ছনীয়। সমাজে কোনো প্রকার জুলুম, অবিচার, অনাচার অনুষ্ঠিত হতে থাকলে আইন প্রণয়ন ও প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ হস্তক্ষেপ উভয়ের সাহায্যেই তার প্রতিবিধান গণতান্ত্রিক সরকারের কর্তব্যভুক্ত হওয়া উচিত। ঠিক এরূপ অবস্থায়ই প্রথম মহাযুদ্ধের দামামা বেজে ওঠে। তারপর রাশিয়ায় কমিউনিস্ট বিপ্লব অনুষ্ঠিত হয়। এ বিপ্লব বুর্জোয়া শ্রেণীর স্ত্রীলোক ও শিশুদেরকে
উলুর বলদের ন্যায় উৎপাদন যন্ত্রের সাথে জুড়ে দেয়। অতঃপর জার্মানি ও ইতালিতে যথাক্রমে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের রূপে তার প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এতে বুর্জোয়া ও শ্রমজীবী জনতা সকলেই এক শক্ত অত্যাচারমূলক শাসন ব্যবস্থার অক্টোপাসে বন্দী হয়ে পড়ে। এসব ঘটনা পুঁজিবাদী ব্যবস্থাকে অনেকটা উদারপন্থী করে দেয় এবং কিছুটা জনগণের ক্রমবর্ধনশীল শক্তির চাপে এবং কিছুটা নিজেদের ইচ্ছার প্রাচীন অবাধ অর্থব্যবস্থায় নিম্নলিখিত পরিবর্তন সূচিত করে। ১. অর্থনৈতিক জীবনের প্রত্যেক বিভাগে মজুর ও কর্মচারীদের প্রতিনিধিত্বমূলক সংগঠনের অধিকার যথাযথভাবে মেনে নেওয়া হয়। সেই সাথে কতকটা প্রচলন ও আইনসম্মতভাবে এমন কতগুলো বাস্তব ব্যবস্থাপনা গ্রহণের সুযোগকেও স্বীকৃতি দান করা হয় যা মজুর ও কর্মচারীদের ইউনিয়ন নিজেদের দাবি দাওয়া আদায় করা এবং সেই জন্য যথাসম্ভব চাপ দেওয়ার জন্য ব্যবহার করতে পারে। এভাবে পুঁজি ও শ্রমের পারস্পরিক দ্বন্দ্ব ও টানা-হেঁচড়া যদিও চূড়ান্তভাবে শেষ হয়ে যায়নি, কিন্তু এ সময় শ্রম, মেহনত, অবাধ অর্থনীতি পর্যায়ের পুঁজির সামনে অসহায় হয়ে থাকেনি। ২. মজুরি বৃদ্ধি, কাজের হ্রাস, কাজের অবস্থার আনুকূল্য, নারী ও শিশুদেরকে শ্রমিক নিযুক্ত করার উপর বাধা-নিষেধ আরোপ, মজুরের জীবন ও স্বাস্থ্যের প্রতি অপেক্ষাকৃত অধিক লক্ষ্যদান, তার ঘর ও পরিবেশ পূর্বাপেক্ষা উন্নত বানাবার চেষ্টা, শারীরিক কোনো ক্ষতি ও অঙ্গহানি ইত্যাদি ঘটলে তার ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তার কোনো কোনো স্কিম কার্যকরীকরণ, এসব কিছুই যদিও বাঞ্ছিত মানে হয়নি, কিন্তু শ্রমিক ও নিম্নস্তরের কর্মচারীদের অবস্থা পূর্বের মতো অতখানি হীনও থেকে যায়নি। ৩. শ্রম ও পুঁজির পারস্পরিক দ্বন্দ্বে সরকারকে বিচারক ও মীমাংসাকারী রূপে মেনে নেওয়া হলো। এদের এ দ্বন্দ্ব দূর করা ও ঝগড়া বিবাদ মিটাবার জন্য বিভিন্ন আইননিষ্ঠ পন্থা ও উপায় নির্ধারণ করা হয়। এ জিনিস যদিও খুব ব্যাপকভাবে সম্পন্ন হয়নি, যদিও প্রত্যেক অর্থনৈতিক বিভাগের শ্রমিক মালিকদের মধ্যে ইনসাফ পূর্ণভাবে অধিকার ও কর্তব্য নির্ধারণ করা এর ভিত্তিতে সম্ভব নয় এবং অর্থনৈতিক বিবাদ বিসম্বাদের ক্ষেত্রে বিচার বিভাগীয় মীমাংসা দানের কাজ যদিও এখন পর্যন্ত সরকার নিজ হাতে গ্রহণ করেনি, কিন্তু তবুও নীতিগতভাবে সরকারের এ অধিকার ও কর্তব্য স্বীকার করে নেওয়া হয়। ৪. মূলনীতি হিসেবে এটাও স্বীকার করা হয় যে ব্যক্তিগত মুনাফা লুণ্ঠনের উপর এমন বাধা-নিষেধ আরোপ হওয়া আবশ্যক যাতে তা সামাজিক ও সামগ্রিক স্বার্থের পরিপন্থী হয়ে না পড়তে পারে, আর এ ধরনের বাধা-নিষেধ আরোপ করা সরকারেরই কর্তব্য। ৫. অনেক সরকারই এমন সব অর্থনৈতিক কাজ সম্পন্ন করার দায়িত্ব গ্রহণ করে যা ব্যক্তিগত পর্যায়ে করা সম্ভবই নয়, কিংবা যা ব্যক্তির হাতে সোপর্দ করলে সামগ্রিক স্বার্থ নষ্ট হবার সম্ভাবনা, যেমন ডাক ও তার বিভাগ, যানবাহন ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ ও তা সঠিক অবস্থায় রাখা, বন-জঙ্গল রক্ষণাবেক্ষণ ও বিলি ব্যবস্থা, পানি পরিবেশন ও সেচ, জল-বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, বিতরণ ও অর্থ নিয়ন্ত্রণ। এছাড়া খনিজ সম্পদকেও সরকার স্বীয় ইজারাদারিতে গ্রহণ করে নেয়। বড় বড় শিল্পও স্বীয় ব্যবস্থাধীন চালাতে শুরু করে। ৬. স্বল্প আয়ের শ্রমিক ও কর্মচারীদের জন্য এমন ব্যবস্থা করে দেয়া হয়েছে যাতে তারা অল্প অল্প করে সঞ্চয় করতে, ব্যবসায় প্রতিষ্ঠান ও শিল্প কারখানা কোম্পানির কম মূল্যের অংশ খরিদ করতে পারে। অনেক স্থানে আবার বিশেষ নিয়ম অনুযায়ী কর্মচারী ও শ্রমিক মজুরগণ তাদের পারিশ্রমিকের একটা অংশ নগদ পেয়ে যায়, আর একটি অংশ তাদের পক্ষ থেকে কোম্পানির মূলধনের সাথে শামিল হয়ে যায়। এভাবে অসংখ্য কর্মজীবী কর্মচারী তাদের কোম্পানি বা কর্পোরেশনের মালিকানার অংশীদারও হয়ে বসেছে। অনেক প্রখ্যাত কারখানার শতকরা ৮০ থেকে ৯০ মজুর ও কর্মচারী মালিকানায় শরিক হয়ে গেছে এবং কিস্তিবন্দিতে অংশ খরিদ করার সহজ ব্যবস্থা থাকার দরুন শিল্প কারখানায় তাদের অংশীদারিত্বের হার ক্রমশ বর্ধিত হচ্ছে। পুঁজিবাদী সমাজের অবশিষ্ট দোষ ত্রুটি। কিন্তু এ সমস্ত পরিবর্তন, সংশোধন ও সংস্কার সাধনের পরও এখন পর্যন্ত পুঁজিবাদী সমাজের মৌলিক দোষ ত্রুটি পূর্বানুরূপই বর্তমান রয়েছে, তা কিছুমাত্র বিলুপ্ত হয়নি। এখন পর্যন্ত পুঁজিবাদী সমাজ হতে বেকার সমস্যার মূলোৎপাটন সম্ভব হয়নি।
বরং এক যুদ্ধকালীন সময় ছাড়া সকল সময় এ অবস্থায় এটা পুঁজিবাদী সমাজের এক স্থায়ী রোগ হয়ে বসেছে। আমেরিকার মতো দেশে যারা শিল্প, বাণিজ্য ও ধন উৎপাদনে আকাশ স্পর্শ করেছে, যুদ্ধজনিত তৎপরতা হ্রাসপ্রাপ্ত হলেই ৩২ লক্ষেরও বেশি লোক বেকার হয়ে যায়। ১১৪৯ সনের এপ্রিল ও মে মাসের মাঝামাঝি সময়ে এদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৫ লক্ষেরও অধিক হয় এবং জুন মাসে ৪০ লক্ষ পর্যন্ত পৌঁছে। বস্তুত ব্যবসায়, শিল্প ও বাণিজ্যের বাজার গরম হোক কি মন্দা, উভয় অবস্থায়ই বেকারত্ব পুঁজিবাদী সমাজের এক অপরিহার্য অংশ হয়ে থাকে। পূর্বে যে বিস্ময়কর রহস্যের দিকে আমরা ইঙ্গিত করেছি, এখনো তা দুর্বোধ্য ও অনুদ্ঘাটিতই থেকে গেছে। একদিকে তো কোটি কোটি মানুষ জীবন জীবিকার অভাবে কাতর, বিলাসদ্রব্য পেতে আগ্রহশীল, সীমা সংখ্যাহীন প্রাকৃতিক দ্রব্য সামগ্রী স্তূপীকৃত রয়েছে, যা ব্যবহার করে আরও অধিক দ্রব্য প্রস্তুত করা যেতে পারে। লক্ষ লক্ষ মানুষও এমন রয়েছে যাদেরকে কর্মে নিয়োগ করতে পারে, কিন্তু অপরদিকে পুঁজিবাদী ব্যবস্থা দুনিয়ার প্রয়োজন ও সম্ভাব্য ভোগ ব্যবহার বা কনজাম্পশন ও কাটতি থেকে অনেক কম যে পণ্য উৎপন্ন করে, তাও বাজারে অবিক্রিত অবস্থায় পড়ে থাকে, কেননা তা ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ লোকদের হাতে নেই। আর এ স্বল্প পরিমাণ পণ্যই যখন বিক্রি হয় না, তখন আরও অধিক লোককে কর্মে নিয়োগ করা ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করার সাহস করা যেতে পারে না। আর মানুষকে যখন কর্মেই নিয়োগ করা যায় না, তখন তাদের মধ্যে ক্রয় শক্তি উদ্ভাবনেরও কোনো উপায় হতে পারে না। কেবল এটাই নয়, পুঁজিবাদী ব্যবস্থায় আরও একটি দোষ বর্তমান রয়েছে। প্রত্যেক বছরেই বিপুল পরিমাণে উৎপাদিত পণ্য, ফসল, ফল ও অন্যান্য দ্রব্যাদি বাজারে ছাড়ার পরিবর্তে ইচ্ছা করেই নষ্ট করে ফেলা হয়। অথচ কোটি কোটি মানুষ এ দ্রব্যাদির জন্য অভাবগ্রস্ত হয়ে রয়েছে। পুঁজিপতি এ দ্রব্যাদি ধ্বংস করে দিতে এবং ধ্বংসের কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দিতে প্রস্তুত, কিন্তু তা বাজারে ছেড়ে তার মূল্য কমাতে, অপেক্ষাকৃত সস্তা মূল্যে প্রয়োজনশীল মানুষের জন্য তা সহজলভ্য করে দিতে কিছুমাত্র রাজি নয়। পুঁজিবাদী ব্যবস্থার আরেকটি দোষ অত্যন্ত মারাত্মক। রাষ্ট্র, সমাজ, ধনী শ্রেণী, মোট কথা কেউই নিজেকে অভাবগ্রস্ত লক্ষ কোটি মানুষের ভরণ পোষণ ও অভাব পূরণের জন্য দায়ী মনে করে না। যদিও এদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা কর্মক্ষম হওয়া সত্ত্বেও বেকার, কিংবা এখন পর্যন্ত কর্মক্ষম হয়ে ওঠেনি, অথবা সাময়িক কি স্থায়ীভাবে অক্ষম ও পঙ্গু হয়ে গেছে। পুঁজিবাদী সমাজে এখনো সেই রোগীরাই চিকিৎসা পাবার অধিকারী যাদের পকেটে পয়সা আছে। শিক্ষা কেবল সেই এতিম বালক পায় যার পিতা জীবন বীমার পলিসি রেখে মরেছে। দুর্ঘটনায় পড়ে এখনো কেবল সেই ব্যক্তি মাথা তুলে দাঁড়াতে পারে পূর্বে যার শুভকাল অতীত রয়েছে এবং যে নিজেই খারাপ সময়ের জন্য আশ্রয় পাওয়ার ব্যবস্থা করে নিয়েছে। মোট কথা, এখন পর্যন্ত বিপদগ্রস্ত, অভাবী ও নিরুপায় ব্যক্তিদের দায়িত্ব কারো উপর ন্যস্ত হয়নি। অস্বাভাবিকভাবে কারো কোনো সাহায্য লাভ করতে পারা অবশ্য স্বতন্ত্র কথা। পুঁজিবাদী সমাজে এখন পর্যন্ত কৃত্রিম উপায়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেয়া হয়, রীতিমতো পরিকল্পনা রচনা করে কোনো কোনো জিনিসের অভাব সৃষ্টি করা হয়। আর এটা কিছুমাত্র কম দোষের ব্যাপার নয়। অজ্ঞাত বেচাকেনা ও ব্যবসায়ী জুয়ার বিভিন্ন নিয়ম নীতি এখনো সামগ্রিক অর্থনীতির প্রকৃতিকে রাত দিন চূর্ণ বিচূর্ণ করতে থাকে। এখনো মানুষ কোনো না কোনোভাবে যথেষ্ট পরিমাণে পুঁজি সংগ্রহ করতে পারলে ব্যক্তিগত মুনাফার লোভে যে কোনো মাল যত পরিমাণ ইচ্ছা তৈরি করতে পারে এবং তাকে যে কোনো উপায়ে হোক সমাজের লোকদের উপর চাপিয়ে দিতে চেষ্টা করতে পারে। সমাজে তার প্রয়োজন থাকুক কি নাই থাকুক, কিন্তু সে কাজে কোনো বাধা নেই। এমনকি সে জিনিস যদি সমাজের পক্ষে ক্ষতিকরও হয়, তবুও তা উৎপন্ন ও বিক্রি করা যেতে পারে। এখনো সেখানে সমাজ ও জাতির কঠিন প্রয়োজনীয় কাজ বন্ধ করে রাখা হয় এবং শ্রম ও পুঁজি বিপুল পরিমাণে ব্যয় করা হয় আনন্দ স্ফূর্তির কাজে, বিলাসদ্রব্য উৎপাদনে, পাশবিক লালসা পরিতৃপ্তির সামগ্রী সংগ্রহে এবং সুখ ও স্বাচ্ছন্দ্য, ভোগ ও সম্ভোগের পাহাড় সৃষ্টির কাজে। এটা কি কম আশ্চর্যের ব্যাপার? এখনো শিল্প ও ব্যবসায়ের বাদশাহরা ও অর্থ বিভাগের সম্রাটরা নিজেদের স্বার্থোদ্ধারের উদ্দেশ্যে গোপনে ও প্রকাশ্যে এমন সব কলাকৌশল ও কূটনীতি প্রয়োগ করে থাকে,
যার ফলে আন্তর্জাতিক দ্বন্দ্ব, সংঘর্ষ, হিংসার দেশ এবং যুদ্ধবিগ্রহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পুঁজিপতি ব্যবস্থায় এখনো সমাজ রাষ্ট্রের উপর কর্তৃত্ব করে ধনী পুঁজিপতি এবং ব্যাংক মালিক মহাজনগণ, আর সমগ্র জাতীয় মূল্যমানকে সুদের হার এর মানদণ্ডে যাচাই করে, তারই কেন্দ্রে তাকে চক্রাকারে আবর্তিত করে। পুঁজি কোন সব কাজে ব্যয় করা হবে, কোন কাজে ব্যয় করা উচিত হবে না, তার ফয়সালা করার মালিক এখন সেই পুঁজিপতিরাই। আর এ ফয়সালার ব্যাপারে তারা সমাজ ও জাতির প্রয়োজন ও কল্যাণের দিকে কিছুমাত্র লক্ষ্য রাখে না, বরং তারা শুধু দেখে বাজারে প্রচলিত সুদের সমান কিংবা ততোধিক মুনাফা কোন সব কাজে হাসিল করা যাবে। এরূপ যাচাই নীতির ফলে পানি পরিবেশন বা জলসেচের পরিবর্তে মদ রপ্তানিতে মুনাফা বেশি হওয়ার সম্ভাবনা হলে জনগণকে পানির অভাবে পিপাসার্ত রেখেও বিলাসী লোকদের জন্য মদ পরিবেশনের চিন্তায় ও উপায় উদ্ভাবনে আত্মনিয়োগ করতে এক বিন্দু কুণ্ঠিত বা লজ্জিত হবে না। পুঁজিবাদী সমাজের দেহে এখনো ব্যবসায়ী আবর্তন, ট্রেড সাইকেল এর রোগ লেগে আছে। ফলে প্রত্যেক কয়েক বছরকালীন চড়া বাজারের পর দুনিয়ার অর্থনীতিতে মন্দা বাজারের আবর্তন সৃষ্টি হয়। ব্যবসায় বাণিজ্যের জগৎ খুব তীব্রতা ও সততা সহকারে অবাধে ও নির্লিপ্তে চলতে থাকে। সহসা এবং আকস্মিকভাবে ব্যবসায়ীগণ অনুভব করে যে যেসব মাল তাদের গুদামে এসে জমা হচ্ছে তা সঠিক গতিতে বাহির ও বিক্রি হচ্ছে না। তখন তারা নতুন মালের অর্ডার দেয়া কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। শিল্পোৎপাদক এ অবস্থা দেখে উৎপাদন থেকে কিছুটা হাত গুটিয়ে নেয়। পুঁজিদার এ বিপদের সংকেত পাওয়া মাত্রই ঋণদান বন্ধ করে এবং পূর্বের দেয়া ঋণ ও সে ফিরিয়ে নিতে চায়। তার দরুন কারখানা বন্ধ হতে শুরু করে, বেকার সমস্যা বৃদ্ধি পেতে থাকে, দ্রব্যমূল্য ক্রমশ হ্রাসপ্রাপ্ত হতে থাকে। ব্যবসায়ী ও খরিদ্দার দ্রব্যমূল্য আরো কমে যাওয়ার আশায় অর্ডার দেয়া ও খরিদ করা সাময়িকভাবে বন্ধ রাখে। যেসব কারখানা তখনও চলতে থাকে সেগুলো উৎপাদনের হার কমিয়ে দেয়, ফলে বেকারত্ব আরো তীব্র হয়ে দেখা দেয়। সরকারসমূহ আয় কম হতে দেখে ব্যয়ের খাত কমিয়ে দেয়, মন্দা বাজার আরো অধিক মন্দা হয়ে যায়। এভাবে প্রত্যেকটি পিছনের দিকে পদক্ষেপ আরো অধিক পশ্চাদপসরণের কারণ হয়ে পড়ে। শেষ পর্যন্ত চূড়ান্ত ও সামগ্রিক দেউলিয়া অবস্থার প্রান্তসীমায় যখন নিকটবর্তী হয়ে পড়ে তখন সহসাই গতি পরিবর্তন হয়ে যায়। ধীরে ধীরে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে শুরু করে, ফলে আবার চড়া বাজারি আরম্ভ হয়ে যায়। এ আবর্তন পুঁজিবাদী সমাজের এক স্থায়ী রোগ হয়ে আছে, আর আজ পর্যন্ত এর কোনো চিকিৎসা, কোনো প্রতিবিধান সূচিত হয়নি। এ ধরনের ছোট বড় অসংখ্য দোষ ত্রুটি এখন পর্যন্ত নিয়ন্ত্রিত ও সংশোধিত পুঁজিবাদী ব্যবস্থায় ঊনবিংশ শতাব্দীর অবাধ ও হিংস্র পুঁজিবাদী ব্যবস্থার মতোই বর্তমান রয়েছে। এতে সুস্পষ্ট রূপে প্রমাণিত হচ্ছে যে গণতন্ত্র ও এ অর্থব্যবস্থার অন্তর্নিহিত দোষ ত্রুটির মূল কারণসমূহ উপলব্ধি করে সতর্কতা ও বিচক্ষণতা সহকারে তা দূর করতে কিছুমাত্র চেষ্টা করেনি, কোনো কার্যকরী পন্থা গ্রহণ করেনি। বরং হয়েছে শুধু এতটুকু যে শ্রমজীবী মেহনতি জনতার চাপ বৃদ্ধি পেয়েছে, কিংবা কমিউনিজমের ক্রমবর্ধমান বিভীষিকা যতই তীব্র হয়েছে, বুর্জোয়া শ্রেণী নিজেদের নিয়ম নীতি ও কর্মকৌশলে অনেক কিছু সংশোধন ও পরিবর্তন সূচিত করে নিয়েছে। এর ফলে জনগণের অভিযোগ এতখানি দূর হয়ে গেছে, যার কারণে কমিউনিস্ট ধোঁকাবাজরা খুব বেশি সুবিধা করে উঠতে পারছে না। ইতিহাসের শিক্ষা। ইতিপূর্বে অর্থনৈতিক ব্যবস্থায় যে ঐতিহাসিক আলোচনা পেশ করা হয়েছে তার উপর এক সামগ্রিক দৃষ্টি নিক্ষেপ করলে প্রত্যেকেরই সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সুস্পষ্টরূপে প্রতিভাত হবে। এ আলোচনা থেকে প্রথমত পাশ্চাত্য দেশের অর্থনৈতিক ইতিহাস ও আমাদের বর্তমান সমষ্টিগত জীবনের সম্মিলিত সমস্যা ও জটিলতাসমূহ পরিষ্কারভাবে জানতে পারা যায়। দেখা যায় এখানে জায়গিরদার ব্যবস্থাও বহু প্রকারের বিশেষত্ব নিয়ে সশরীরে ও বহাল তবিয়তে বর্তমান রয়েছে। সেই সাথে আধুনিক পুঁজিবাদী ও বহু প্রকারের দোষ ত্রুটি নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। কতগুলো রোগ আমরা আমাদের পতন যুগের নিকট থেকে উত্তরাধিকার সূত্রে লাভ করেছি, আর কতগুলো পাশ্চাত্যের শিল্প বিপ্লব ও পুঁজিবাদী ব্যবস্থার বদৌলতে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তবে পার্থক্য শুধু এতটুকু যে এখানে কোনো পোপতন্ত্র ও গির্জাধিপত্য ব্যবস্থা বর্তমান নেই। এমন কোনো পুরোহিত শ্রেণী বা প্রিস্ট ক্লাস বর্তমান নেই যার সাথে ধনীদের যোগসাজশ গড়ে উঠতে পারে এবং আল্লাহ ও ধর্মের দোহাই দিয়ে
অন্যায় প্রাধান্য, বিশেষত্ব ও জবরদস্তিমূলক অধিকারের সাহায্য ও সমর্থ করতে পারে। আমাদের দেশের তথাকথিত হোমরা চোমরারা দেশ ও সমাজের সমস্যা ও জটিলতার সমাধানের উদ্দেশ্যে নিত্য যেসব মজাদার প্রস্তাবাদি পেশ করে থাকে, তা যে কোথা থেকে আসে তা প্রত্যেক পাঠকই উপরোক্ত ঐতিহাসিক আলোচনা থেকে জানতে পারেন। আমরা এই যে শুনতে পাই, কেউ সামাজিক পরিকল্পনাবাদের গুরুত্ব বর্ণনা করেন, কেউ দেশের অর্থব্যবস্থায় বিপ্লবাত্মক পরিবর্তন করতে ইচ্ছা প্রকাশ করেন, কেউ বলেন জমি খাতগুলোকে ব্যক্তিগত মালিকানা থেকে মুক্ত করে জাতীয় মালিকানায় পরিণত করা আবশ্যক। কোনো দিক থেকে আবার সমগ্র ভারী শিল্পকে জাতীয়করণের ধ্বনি উত্থিত হয়। কোনো অনভিজ্ঞ ডাক্তার সদ্য আবার গভীর চিন্তা গবেষণা করে জমির উপর থেকে ব্যক্তিগত মালিকানা খতম করার অপূর্ব নস্কা পেশ করে। এসব কিছুই পাশ্চাত্য দেশের আনাড়ি চিন্তাবিদদের রাতখাতা থেকে চুরি করে আনা হয়েছে মাত্র। এখন এখানে ঠিক সেসব পরীক্ষামূলক পরিকল্পনা কার্যকরী করার চেষ্টা হচ্ছে, যা ইতিপূর্বে রাশিয়া, জার্মানি, ইতালি ও আমেরিকা ও ইংল্যান্ডে করা হয়েছে। কিন্তু এ ব্যাপারেও আমাদের সাথে তাদের সাদৃশ্যে এক পার্থক্য বর্তমান রয়েছে। সেই দেশের আনাড়ি লোকেরাও স্বাধীন চিন্তাশীল, কিন্তু আমাদের দেশের হোমরা চোমরারা শুধু ঔষধের দোকান খুলে বসে আছে মাত্র। তারা যেমন আনাড়ি, তেমনি তাদেরই অন্ধ অনুসরণ ও অনুকরণকারী। পাশ্চাত্য দেশের আনাড়ি লোকেরা ক্ষতি হতে দেখলে মূল তালিকারই রদবদল করে নিবে। এখানে সেই দেশ থেকে কোনো পরিবর্তনের সংবাদ আসলেও অবশ্য স্বতন্ত্র কথা, অন্যথায় ডাক্তারগণ রোগীর শেষ মুমূর্ষু অবস্থা পর্যন্ত সেই একই তালিকা অনুযায়ী ঔষধ খাওয়াতে থাকবে। এভাবে এক বিন্দু রদবদল করার প্রয়োজন বোধ করবে না। পাশ্চাত্য সমাজ, সভ্যতা, তামাদ্দুন এবং চিন্তা গবেষণা ও কার্যক্রমে ইতিহাসের আরেকটি ব্যাপার খুবই প্রকট হয়ে দেখা দিয়েছে। এক কথায় সেই ইতিহাস অবিশ্রান্ত দ্বন্দ্ব সংগ্রাম, টানা-হেচড়া, ঝগড়া বিবাদ ও যুদ্ধ বিগ্রহের ইতিহাস। একটি দল জীবনক্ষেত্র অধিকার করে নৈতিকতা, ধর্ম, আইন, রসম রেওয়াজ এবং সমাজ ও তামাদ্দুনের সামগ্রিক ব্যবস্থাকে একটি বিশেষ দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। ফলে অপর দলের প্রতি চরম অবিচার, না-ইনসাফের পরাকাষ্ঠা করে ছাড়া হয়। পরে এ জুলুম দলসমূহের মধ্যে কেউ মাথাচাড়া দিয়ে এই মজলুম পরে এ মজলুম দলসমূহের মধ্যে কেউ মাথাচাড়া দিয়ে ওঠে এবং জালেমদের সাথে দ্বন্দ্ব ও সংঘর্ষের সৃষ্টি করে। তার মন্দ কাজসমূহের সাথে সাথে ভালো কাজগুলোর গুরুত্ব স্পষ্টভাবে অস্বীকার করে বসে এবং চিন্তা গবেষণা ও কাজের সমগ্র ব্যবস্থাকে প্রথম চূড়ান্ত দিক থেকে ফিরিয়ে এনে অপর প্রান্তে পৌঁছে দেয়। ফলে জুলুম, না ইনসাফের চূড়ান্ত পরিস্থিতির উদ্ভব হয়। অতঃপর অভিযোগ ও আক্রমণের পর্যায়ে অতিক্রম করে এক তৃতীয় বিদ্রোহের সৃষ্টি হয়। হিংসার দেশ ও জিদ, একগুঁয়েমির স্রোত মিথ্যার সাথে সাথে সত্যকেও ভাসিয়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত পূর্ববর্তীদের অপেক্ষাও অধিক ও চরম পর্যায়ের ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এ স্রোত ও সয়লাবের প্রচণ্ডতা এবং প্রলয়ঙ্কর ধ্বংসকারিতা দেখে তার বিপরীত দিকে আরেকটি প্রতিঝড়ের সৃষ্টি হয়। তারাও পূর্ববর্তীদের অপেক্ষা কিছুমাত্র কম চরমপন্থী হয় না। এ টানা-হেচড়ার দরুন পাশ্চাত্যের ইতিহাসকে এমনভাবে অগ্রসর হতে দেখা যায়, যেন একজন মদ্যপায়ী ব্যক্তি স্খলিত চরণে বাঁকা-চোরা ভাবে পথ অতিক্রম করছে। কোনো সচেতন ও সুস্থ বিবেকসম্পন্ন মানুষের মতো সমান্তরাল দৃঢ় পদে চলে না। হেগেল ও মার্কস এ দৃশ্য দেখে মনে করে বসেছেন যে মানবীয় সভ্যতা তামাদ্দুনের ক্রমবিকাশের স্বাভাবিক ধরন বুঝি এরকমই, কিন্তু প্রকৃতপক্ষে এসব কিছুই একটি মাত্র জিনিসেরই পরিণাম ফল, এবং তা এই যে পাশ্চাত্যবাসীগণ দীর্ঘকাল থেকে আল্লাহর বিধান ও আল্লাহর আলো ছাড়া জীবন যাপন করছে। সেন্ট পলের মাধ্যমে যে খ্রিস্টান মতবাদ তারা পেয়েছিল, তা মূল শরীয়ত থেকে পূর্বেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের নিকট হযরত ঈসা আলাইহিসসালাম এর কয়েকটি মূল্যবান উপদেশমূলক কথা ছাড়া আল্লাহর হেদায়েতের কোনো অংশই আদপেই বর্তমান ছিল না। ফলে তাদের তামাদ্দুন, অর্থনীতি ও রাজনীতি, বিরাট বিশাল প্রাসাদ নির্মাণের জন্য কোনো আল্লাহর বুনিয়াদ বর্তমান ছিল না। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের শতকরা 2 ভাগ আল্লাহর বিধানের সাথে শতকরা 98 ভাগ মানুষের মন গড়া কথা শামিল হয়েছিল। এ কারণে পরবর্তীকালে যদি তারা আধা বিশ্বাস ও আধা অবিশ্বাস সহ তার দিকে আকৃষ্ট হয়ে থাকে, তবুও তারা তা থেকে বিশেষ পথনির্দেশ লাভ করতে সমর্থ হয়নি। রোমান সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ হওয়া অব্যবহিত পরেই
এবং মধ্যযুগীয় অন্ধকারের সূচনাতেই ইউরোপের সামনে ইসলাম ও উপস্থাপিত হয়েছিল। কিন্তু যে ইউরোপ শরীয়তের বাঁধনমুক্ত হওয়ার শর্তে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছিল, তাদের পক্ষে হেদায়েত লাভের উদ্দেশ্যে ইসলামের দিকে কিছুমাত্র আকৃষ্ট ও অগ্রসর হওয়া সম্ভব ছিল না, কেননা ইসলাম শরীয়তকে বাদ দিয়ে শুধুমাত্র দ্বীন ও ঈমান পেশ করতে আদৌ প্রস্তুত নয়। এ কারণে কিছুটা খ্রিস্টান পাদ্রীদের প্রক্ষিপ্ত হিংসা দেশের কারণে ইউরোপ ইসলামের দিকপ্লাবী আলো গ্রহণ করতে সমর্থ হলো না। অতঃপর শুধু নিজেদের বুদ্ধি বিবেক থেকেই নিজেদের জন্য জীবন পদ্ধতি ও ব্যবস্থা রচনা করা ভিন্ন ইউরোপবাসীদের পক্ষে আর কোনো উপায়ই ছিল না। আর কার্যত তারা এটাই করেছে। কিন্তু মানুষ খালেজভাবে কোনো বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে আদৌ সমর্থ হয় না। তার বুদ্ধির সাথে লালসার বিভ্রান্তকারী শয়তান ও যে নিরন্তর লেগেই থাকে তা সুস্পষ্ট ও সর্বজনবিদিত। আর এটাও কারো অজ্ঞাত নয় যে সমগ্র মানুষ একত্রিত হয়ে কোনো জীবন ব্যবস্থা রচনা করে না। কিছু সংখ্যক মেধাবী ও জাগ্রত মনা লোকই জীবন পদ্ধতি রচনা করে থাকে। এর কারণে তাদেরই মতো বিদ্বেষ ভাবধারা সম্পন্ন লোকদের নিকটই এ জীবন পদ্ধতি মনমতো ও গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু এ কারণে ইউরোপে সময় সময় যেসব জীবন ব্যবস্থা ও পদ্ধতি রচিত হয়েছে তা সবই ভারসাম্যহীন। আর এ ভারসাম্যহীনতার অনিবার্য ফলে সেই দেশে ক্রমাগত দ্বন্দ্ব সংগ্রাম ও টানা হেঁচড়া প্রচণ্ডভাবে চলছে। কিন্তু স্বাভাবিকই এ দুনিয়ায় আমাদেরকে কোনো প্রকার পথ প্রদর্শন ও চিন্তা বিশ্বাস, প্রকৃত জ্ঞান বিজ্ঞান ও জীবনযাপন পদ্ধতি সম্পর্কে মূর্খতা অজ্ঞানতার ধূম্রজাল বিদূরণকারী কোনো গ্রন্থ আদৌ দান করা হয়নি। প্রাচীন হিন্দুদের জাহিলিয়াতে, মধ্যযুগের হেগেলীয় শাসন ব্যবস্থা ও আধুনিক কালের পশ্চিমী সভ্যতা ও তামাদ্দুন মিলিত ও একত্রিত সংমিশ্রিত হয়ে আমাদেরকে যেসব জটিল সমস্যার সম্মুখীন করে দিয়েছে তার সমাধান করার জন্য পশ্চিমী দেশগুলোতেও কমিউনিজম, নাজিবাদ, ফ্যাসিবাদ ও পুঁজিতন্ত্র যেসব উপায় ও পন্থা অবলম্বন করেছে আমাদেরকেও কি তাই গ্রহণ করতে হবে? তাছাড়া কি আমাদের কোনোই গত্যন্তর নেই? আমাদের নিকট কি সত্যি এমন কোনো আলোক মশাল বর্তমান নেই যার সাহায্যে আমরা কোনো সামঞ্জস্যপূর্ণ জীবন ব্যবস্থা রচনা করতে পারি? ইসলাম সম্পর্কে যার এক বিন্দু ধারণা ও জ্ঞান আছে, উক্ত প্রশ্নের জবাবে সে কখনোই হ্যাঁ বলতে পারে না। প্রকৃত সমস্যা ও প্রকৃত জটিলতা। ইসলামী আদর্শ ও মূলনীতির ভিত্তিতে এসব সমস্যার সুষ্ঠু সমাধান আমরা কিভাবে করতে পারি? একথা বোঝার জন্য পূর্বেই আমাদের সুস্পষ্ট রূপে বুঝে নিতে হবে যে বর্তমান সময়ে দুনিয়া এবং দুনিয়ার অধিবাসী হিসেবে আমরা প্রকৃতপক্ষে কোন সমস্যা, কোন জটিলতার সম্মুখীন হয়েছি। সংক্ষেপে সেই সমস্যার স্বরূপ এই যে অর্থব্যবস্থার দৃষ্টিতে প্রত্যেক ব্যক্তি নিজ ইচ্ছা ও বাসনা অনুযায়ী উৎপাদন উপায়সমূহ অবাধে করায়ত্ত করতে পারে, যেভাবে ইচ্ছা নিজ মুনাফার ভাণ্ডার কানায় কানায় ভরে নেওয়ার জন্য চেষ্টা ও সাধনা করতে পারে, এবং যার দৃষ্টিতে সমাজে সুবিচার ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য কেবল প্রতিযোগিতা ও ভাঙা গড়ার আপত্তি, গড়া আইন কানুনের উপর একান্তভাবে নির্ভর করতে হয়, আমরাও যদি তাই অবলম্বন করি তাহলে তার পরিণামে পুঁজিবাদী ব্যবস্থার উপরে আরোপিত সব রকমের দোষ ত্রুটির উদ্ভব হওয়া অবশ্যম্ভাবী, এবং আমাদের সমাজে জায়গিরদারি ব্যবস্থার পূর্বালোচিত সকল প্রকার দোষ ত্রুটি অনিবার্যরূপে মাথা চাড়া দিয়ে উঠবে। টিকা ১, আধুনিক পুঁজিবাদ শীর্ষক প্রবন্ধে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। পক্ষান্তরে আমাদের ব্যক্তিগত মালিকানার নীতি যদি বাতিল করে দেই এবং তদস্থলে সমগ্র উৎপাদন উপায়কে জাতীয় মালিকানা কর্তৃত্বের অধীন করি, তাহলে এ দোষগুলোর অধিকাংশ অবশ্যই দূরীভূত হয়ে যায়। কিন্তু প্রথম কথা এই যে এ মৌলিক পরিবর্তন জানমালের অপরিমেয় বরবাদি, ধ্বংস এবং ঠিক রাশিয়ার মতোই ধর্ম ও নৈতিকতার বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা ছাড়া তা কিছুতেই সম্ভবপর হতে পারে না। দ্বিতীয়ত, যদি ধরেও নেওয়া হয় যে এ কাজ খুবই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে সম্ভব হবে, তবুও এতে তো কোনোই সন্দেহ থাকতে পারে না যে জাতীয় মালিকানা ও সর্বাত্মক নীতি সমাজবাদ ব্যক্তিদের আজাদি সম্পূর্ণরূপে খতম করে দেয়।
নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সমাজতন্ত্র কায়েম করা প্রকৃতপক্ষে গণতন্ত্রের সাহায্যে গণতন্ত্রের চূড়ান্ত অবসানের শামিল। কেননা গণতন্ত্রকে সুষ্ঠুরূপে চলতে হলে সেই জন্য সমাজ ও জাতি বিপুল সংখ্যক লোকের অধীন উপার্জনশীল হওয়া একান্তই অপরিহার্য। কিন্তু সমাজতন্ত্রে এর সম্পূর্ণ বিপরীত অবস্থারই উদ্ভব হয়ে থাকে। সেখানে স্বাধীন পেশা ও জীবিকার অধিকারী সকল মানুষকেই চিরতরে বঞ্চিত করা হয়। বস্তুত অর্থব্যবস্থার যে বিভাগকেই জাতীয় মালিকানার অধীন করে দেয়া হয়, তার সমস্ত কর্মচারী ঠিক সরকারি চাকরিজীবীর মতো হবে। প্রত্যেক দেশের সরকারি কর্মচারীগণ মত প্রকাশ ও কর্মের যে কতটুকু আজাদী লাভ করে থাকে তা কারোই অজ্ঞাত নয়। অর্থনীতির ক্ষেত্রে এ কর্মনীতি যতই পরিবর্তিত ও সম্প্রসারিত হতে থাকবে, চিন্তা, কথা, সভা সংগঠন করা, লেখা, রচনা প্রকাশ এবং কর্মের আজাদীর পরিধি যে ততই সংকুচিত ও সংকীর্ণতর হয়ে আসবে তাতে কোনোই সন্দেহ থাকতে পারে না। ক্রমশ যেদিন সমগ্র অর্থব্যবস্থায় জাতীয়করণ করা সম্পূর্ণ হবে, ঠিক সেই দিন দেশের সমগ্র বাসিন্দাই সরকারি কর্মচারীতে পরিণত হবে। আর এ ধরনের সামগ্রিক ব্যবস্থার স্বভাব ও প্রকৃতি এরূপ যে, যে দলই একবার ক্ষমতাসীন হয়ে বসবে তাকে ক্ষমতাচ্যুত করা আর কখনোই সম্ভব হয়ে উঠবে না। ব্যক্তিগত মালিকানা সমন্বিত অর্থব্যবস্থা খতম করার পরিবর্তে তার উপর যদি এক সুদৃঢ় সরকারি নিয়ন্ত্রণ গভর্নমেন্ট কন্ট্রোল বসিয়ে দেই এবং সমগ্র জাতীয় অর্থব্যবস্থাকে এক কেন্দ্রিক পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করি, ফ্যাসিবাদ ও নাৎসিবাদে যেমন রয়েছে, তাহলে পুঁজিবাদী ব্যবস্থার অনেক প্রকারের দোষ ত্রুটির প্রতিবিধান হয়ে যায়। কিন্তু ব্যক্তি স্বাধীনতার পক্ষে এতটুকু নিয়ন্ত্রণ ও মারাত্মক প্রমাণিত হতে পারে। তার ফল কার্যত সমাজতন্ত্রেরই অনুরূপ হবে, তা নিঃসন্দেহ। কিন্তু পুঁজিবাদী অর্থব্যবস্থাকে তার মূল বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত রেখে তাতে যদি কিছু পরিমাণ সংশোধনী আরোপ করে নেই, যেমন আমেরিকা ও ইংল্যান্ড প্রভৃতি দেশে এখন পর্যন্ত চালু রয়েছে, তাতে গণতন্ত্র ও ব্যক্তিগত মালিকানা হয়তো বহাল থাকবে। কিন্তু ঠিক যেসব বড় বড় কারণে পুঁজিবাদী অর্থব্যবস্থা বিশ্বের পক্ষে এক কঠিন বিপদ, এক মহা অভিশাপে পরিণত হয়েছে, তার একটিও দূর হয়ে যাবে না। অন্য কথায়, একদিকে যদি বিরাট কূপ মুখ বেদান করে রয়েছে, তবে ঠিক অপর দিকে রয়েছে বিরাট খাত। সামগ্রিক কল্যাণের ব্যবস্থা গ্রহণ করলে ব্যক্তির আজাদী খতম হয়ে যায়, আর ব্যক্তির স্বাধীনতা যদি রক্ষা হয় তাহলে সামগ্রিক কল্যাণ ব্যাহত হয়, চুরমার হয়ে যায়। পৃথিবী এমন কোনো জীবন ব্যবস্থা লাভ করতে পারল না যার অধীন শিল্প বিপ্লব তার সমগ্র অবদান ও শুভ ফল সহ যথাযথভাবে চলতে থাকবে, ক্রমবৃদ্ধি লাভ করতে থাকবে এবং ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক কল্যাণ উভয়ই একসাথে একই সময়ে পূর্ণ ভারসাম্য সহকারে কার্যকরী হতে থাকবে। বস্তুত এরূপ একটি জীবন ব্যবস্থা লাভের উপরই দুনিয়ার ভবিষ্যৎ নির্ভর করে। তা যদি বাস্তবিকই লাভ করা সম্ভব না হয়, তাহলে শিল্প বিপ্লবের পিস্তল দ্বারাই দুনিয়ার মানুষ আত্মহত্যা করবে। আর যদি তা বাস্তবিকই পাওয়া যায়, তাহলে যে দেশই তার এক সার্থক রূপ দুনিয়ার সামনে পেশ করতে পারবে, সেই রাষ্ট্রই হবে ভবিষ্যৎ দুনিয়ার অবিসংবাদিত নেতা।